শিখে নেবেন। শেখা তো শুরু করেছেন, শিখতে তো হবে। যখন কোনো ইউআরএল থেকে এটা রিড করে, মানে কারণ আমার সাইট থেকে অন্য আরেকটা সাইটকে রিড করা হচ্ছে, এই যে প্রজেক্টটা এটা লোকালে আছে এখন, বাট কিছু সিএসএস কিছু জাভাস্ক্রিপ্ট কল হচ্ছে লাইভের কোনো ইউআরএল থেকে। তখন কি ইন্টারনেট কানেকশন না থাকলে তো আসেই না, হ্যাঁ। আর কানেকশন থাকলে লোডিং যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত দেখেন স্পিড ভালো ইন্টারনেটের, এই কারণে ভাঙে নাই, চট করে চলে আসে। আর স্পিড যদি না থাকে তাহলে জাভাস্ক্রিপ্ট লিংক করে আছে লাইভের সাথে, সেটা আর ঠিকঠাক মতো কাজ করে না। যেমন আমার কাছে ইন্টারনেট কানেকশন নাই, তো আমার কাছে তো আসে, তার মানে তো ওইটা সিডিএনএ থেকে নেয়। প্রথমে যখন আপনি বেশ কিছুবার এখানে লোড করেছেন না, ওইটা ব্রাউজারের মেমোরিতে রয়ে গেছে, সেখান থেকে নিয়ে নেয়। হ্যাঁ রাকিবুল, আপনি কি বলছিলেন, আপনার প্রবলেমটা কি ছিল? হ্যাঁ এটা কি পিজ্জা না? এটা কি পিজ্জা না? আর এখানে নাম দেখাচ্ছে তো অ্যাপসন দেখাচ্ছে। ও আচ্ছা, নামটা ওখানে ডাইনামিক্যালি আসে না। হ্যাঁ অ্যাপসন, হ্যাঁ ম্যানুফ্যাকচারারের নেমটা কি আসে? লিনোভো আসছে, অ্যাপসন আসার কথা। এটা আসলেই কি তাই? ওটার ম্যানুফ্যাকচারারের নাম কি এই পার্টিকুলার প্রোডাক্টের এপসন না লিনোভো? ডেটাবেজে যেভাবে আছে সেভাবেই কিন্তু আসছে। হ্যাঁ আমি চেক করছি স্যার, ডেটাবেজে মানে ঠিকই আছে, কিন্তু এখানে ভুল আছে। তাহলে এটা কেন আসলে এখানে ভুল আসছে? না চেক করি একটু ডেটাবেজে। আর আমি যদি স্যার যে নিচে যে মানে মেনু আকারে যে ম্যানুফ্যাকচার গুলো আছে ওইখানে আবার ঠিকভাবে আছে, তাহলে কুইরিতে কোথাও গন্ডগোল আছে। সেটাই আমি স্যার যদি কোয়েরিতে সিআই ব্যাচ 18 ই-কমার্স আমাদের প্রজেক্টে যাচ্ছি, আমাদের প্রোডাক্ট কোন প্রোডাক্টটা যেন? প্রোডাক্টের নাম বলেন। যেমন স্যার ডেলের ম্যানুফ্যাকচার আইডি হচ্ছে স্যামসাং এর ম্যানুফ্যাকচার আইডি 2, তাহলে স্যার টোটালি আইডিটাই চেঞ্জ হয়ে যাবে। দাঁড়ান আমি একটু চেক করে নিই। Epson L220, right? এর প্রোডাক্ট আইডি 10, ক্যাটাগরি আইডি 10, ম্যানুফ্যাকচারার আইডি 14। আচ্ছা, ম্যানুফ্যাকচারার টেবিলে যাচ্ছে, 14 ম্যানুফ্যাকচারার আইডি দিয়ে কি আছে একটু দেখি। এপসন আছে, তাহলে এটা লেনোভো কেন পাচ্ছে? আচ্ছা, কারণ হিসেবে যেটা বোঝা যাচ্ছে ওটা প্রবাবলি কোয়েরির সময় ক্যাটাগরি আইডি ইউজ হয়েছে, নট ম্যানুফ্যাকচারার আইডি। লেটস চেক। সিআই ব্যাচ 18 ই-কমার্সে সোর্সের মধ্যে অ্যাপ্লিকেশনের আন্ডারে কন্ট্রোলারের মধ্যে আমরা কি দেখছিলাম? প্রোডাক্ট ডিটেল, তাই না? প্রোডাক্ট ডিটেল এ এসে ম্যানুফ্যাকচারারের আইডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সিলেক্ট প্রোডাক্ট বাই আইডি, এটা ওয়েলকাম মডেলের মধ্যে দেওয়া আছে, এটা প্রোডাক্ট আইডি।
ভুল হয়েছে, কোয়েরিতে ভুল হয়েছে। এরকম হবে TBL manufacturer dot manufacturer ID, manufacturer টেবিলের manufacturer ID এর সাথে TBL product dot manufacturer ID হবে, ওখানে প্রোডাক্টের আইডি দিয়ে চেক করা হয়েছিল। বুঝতে পেরেছি? সো এইবার এখানে ম্যানুফ্যাকচারার হিসেবে এপসনই আসবে। ঠিক আছে না? আর কোনো প্রবলেম আছে? বলেন, প্রবলেম বলেন। আমরা অ্যাড টু কার্ট পর্যন্ত দেখেছিলাম। আমরা যখন কার্টে প্রোডাক্ট অ্যাড করছিলাম সেটা কিন্তু আমাদের কার্টে চলে আসছিল। একটু খেয়াল করেন, ইউনিট প্রাইস সাব টোটাল হিসেবে এখানে সেটা দেখা যাচ্ছে এবং টোটালের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি। ভ্যাটে আমি পার্সেন্টেজ এখনো টেক করি নাই, আর গ্র্যান্ড টোটালটাও এখানে ঠিকমতো এখনো করা হয় নাই। সো আজকে আমি ফার্স্টেই যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে ভ্যাটটা ক্যালকুলেট করব এবং টোটালের সাথে ভ্যাটকে যুক্ত করে গ্র্যান্ড টোটালটা ফার্স্টে বসাবো। এটা হচ্ছিল বেসিক্যালি আমাদের কোথায়, কার্ভ ভিউতে, তাই না? এটা হচ্ছিল মূলত আমাদের যে কার্ভ ভিউ পেজটা আছে ঠিক সেখানে। আমি আমার কার্ভ ভিউ পেজটাতে একটু যাওয়ার চেষ্টা করছি। হ্যালো, বুঝলাম। হ্যাঁ সাজেদ বলেন। দেখেন, বেস্ট পিএসপি ফ্রেমওয়ার্ক ফর 2000 পিএসপি এমএসসি ফ্রেমওয়ার্ক ট্রেন্ডস বলা হয় যে কোনটা ঊর্ধ্বমুখী, কোনটা নিম্নমুখী, বা কোন ফ্রেমওয়ার্ক গুলোর অবস্থা কি। একই একই একই। হ্যাঁ, এখানে পিএসপি তে ফ্রেমওয়ার্ক আছে প্রচুর। প্রচুর ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে এখন একটু খেয়াল করেন, হ্যালো, হ্যাঁ বুঝলাম, জি বলছি। এটা বিভিন্ন রিপোর্ট বিভিন্ন ভাবে বলে। এই রিপোর্ট অনুযায়ী একটু খেয়াল করেন, লারাভেল, সিম্ফনি, ওয়াই, কেক, জেন্ড এর উপরে এই চার্টটা দেওয়া আছে। বাট যদি আমরা বলি ফ্রেমওয়ার্ক হিসেবে প্রথমে ইউআরএল ইয়েকে রেখেছে লারাভেল, দেন সিম্ফনি, দেন জেন্ড, দেন ফেলকন, বাংলাদেশের ইউজ নেই। কেক পিএসপি ফ্রেমওয়ার্ক, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক, লাইক টপ 5 ফ্রেমওয়ার্কস। এদের রিপোর্ট অনুযায়ী পিএসপি ফলো। ডেভেলপার্সদের জন্য যদি বলা হয়, তো ফার্স্টে লারাভেলের কথা বলা হচ্ছে, সিম্ফনির কথা বলা হচ্ছে, কোঅর্ডিনেটরের কথা বলা হচ্ছে। খেয়াল করেছেন? তারপরে ওয়াইআই আসে, তারপরে ফ্যালকন আসে,
দেন 6 কেক পিএসপি আসছে, জেন ফ্রেমওয়ার্ক আসছে। এক একটা রিপোর্ট এক এক রকম, ফুল পিএসপি আসছে। জনপ্রিয়তা শেষ তার মানে কি, কিন্তু সব চার্ট থেকে আউট হয়ে যাবে, তাই না? বাট টপ 5 এর মধ্যে কিন্তু সব জায়গায় রয়েছে। ওখানে 5 এ ছিল, এখানে 3 তে আছে। অন্যান্য সাইড পয়েন্টের হিসেব অনুযায়ী আমরা যদি দেখি মোস্ট পপুলার ফ্রেমওয়ার্কস, দেখেন লারাভেল, তারপরে সিম্ফনি, নেট, কোডিগনেটর। ঠিক আছে? আচ্ছা, মোস্ট স্টেবল ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে একটা। যদি পিএসপি ফ্রেমওয়ার্ক পপুলারিটি অ্যাট ওয়ার্কস 5.15 অনুযায়ী এখানেও একইভাবেই শো করছে। ঠিক আছে? কোডিগনেটর, নেটি, সিম্ফনি 2, লারাভেল, হ্যাঁ, এই অনুযায়ী ভোটিং বিশেষ করে এরকম হচ্ছে পার্সোনাল প্রজেক্টের ক্ষেত্রে। পপুলারিটি ইন পার্সোনাল প্রজেক্ট, এখানে উপরে বলা হচ্ছে পিএসপি ফ্রেমওয়ার্ক পপুলারিটি অ্যাট ওয়ার্ক, পিএসপি ফ্রেমওয়ার্ক পপুলারিটি অ্যাট ওয়ার্ক, ওয়ার্কের বেসিসে, পার্সোনাল সাইটের বেসিসে, পার্সোনাল প্রজেক্টের বেসিসে কে কোন অবস্থায় আছে। ফ্রেমওয়ার্ক উইনার বাই কান্ট্রি, ঠিক আছে, কোন কোন কান্ট্রিতে কোন কোন ফ্রেমওয়ার্ক জিতেছে। এই হিসেবে আমাদের দেশ বাংলাদেশে লারাভেল বেশি ইউজ হচ্ছে। লারাভেল বেশি ইউজ হচ্ছে। যে টোটাল ভোট ইউনাইটেড স্টেটে এত পড়েছে, ওয়ার্ক ফেভারিট লারাভেল, পার্সোনাল ফেভারিটও কি লারাভেল। এটা আবার একটু ডিফারেন্ট ক্রেজ। ইউনাইটেড কিংডমে লারাভেল আছে, জার্মানিতে সিম্ফনি লারাভেল আছে, ফ্রেঞ্চ সিম্ফনি আছে, ব্রাজিল লারাভেল আছে, ইন্ডিয়াতে লারাভেল আছে, ইউনাইটেড কিংডম, রাশিয়া, ইন্দোনেশিয়াতে কোডিগনেটর আছে। এক একটা দেশে এক এক রকম। আমাদের দেশে থাইল্যান্ড, পাকিস্তান স্টিল কোডিগনেটর আছে, বাংলাদেশে লারাভেল আছে। পর্তুগাল লারাভেল আছে, থাইল্যান্ড পাকিস্তানে কোডিগনেটর আছে। তো সব মিলিয়ে ফ্রেমওয়ার্ক গুলোর আর কি রেশিও বলা হয়ে থাকে। বাট অন্যান্য দিক থেকে যদি দেখা হয় যে স্ট্যাবিলিটি বা আদার্স, এই অবস্থায় এসে একটা নতুন টেকনোলজি, নতুন জিনিস যখন আসে তখন তার উপরে কিন্তু অনেকেই আকৃষ্ট হয়। ভারতে এসেছে, নতুনের মধ্যে থেকে যাচ্ছে, এই কারণে তাকে সামনের দিকে দেখা যাচ্ছে। বাট যদি আরেকজন কম্পিটিটর চলে আসে তখন কিন্তু লারাভেল এখন যে অবস্থায় আছে সে অবস্থায় ডেফিনেটলি থাকতে পারবে না। যে কোনো সময় আরেকটা ফ্রেমওয়ার্ক তার জায়গা দখল করতে পারে। এটা বুঝতে পেরেছেন? একটা সময়ে উপরে নির্ভর করবে যে বেসিক্যালি কাকে আমি অল টাইম বেস্ট বলবো। হ্যাঁ, যদি অল টাইম বেস্ট বলা হয় ফ্রেমওয়ার্ক, বাট স্টিল আপনি যদি ট্রেন্ডের কথা বলেন যে জনপ্রিয়তাটা এরকম যে কে কত বেশি এটাকে ইউজ করছে। লারাভেল এখন সবচেয়ে বেশি ইউজ হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে। বাংলাদেশে কিন্তু সিম্ফনির তুলনায় কোডিগনেটর বেশি ইউজ হয়। অন অ্যান অ্যাভারেজে যদি বলা হয় যে ফার্স্টে এখন লারাভেলকে দেওয়া হচ্ছে, তারপরে কোডিগনেটর ইউজ হচ্ছে। ওয়াইআই এর কিছু কাজ আছে, কেকেরও কিছু কাজ আছে আমাদের দেশে, বাট জেন সিম্ফনি নর্মালি আমাদের দেশে তেমনটা ইউজ হয় না। যদি কোম্পানির কথা বলেন, পুরনো সকল কোম্পানি কোডিগনেটর ইউজ করে, তাদের কোডিগনেটর টিম আছে এবং তাদের এখন আস্তে আস্তে সেটা লারাভেল টিমও আছে। অনেক কোম্পানি কাজ করছে কোডিগনেটরেই, অন্য কোনো ব্রাঞ্চই নেই, তারা অন্য কোনো ফ্রেমওয়ার্কেই কাজ করে না। নতুন সকল কোম্পানি হয়তো লারাভেল ইউজ করছে। বুঝতে পেরেছি? বাট ফাস্টার স্টেবিলিটির দিক থেকে লারাভেল বা কোডিগনেটরের যদি ভাইস ভার্সা বলেন, অনেকেই ইন্টারনেট থেকে তার রিপোর্ট পেতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যদি এখন বলি অল টাইম বেস্ট ফ্রেমওয়ার্ক
in PSP আবার ইন্টারনেট গেছে একটু খেয়াল করেন অল টাইম বেস্ট স্টিল কি থার্ডে আছে কোঅর্ডিনেটর হ্যাঁ তারপরে আছে উপরে সিম্ফনি যেটা আমাদের দেশে ইউজই হয় না ল্যারাভেল যদিও বলা হচ্ছে অলদো ল্যারাভেল ইজ আ রিলেটিভলি নিউ পিএসপি ফ্রেমওয়ার্ক এটা নতুন তো সবকিছু এখনো বেস্ট বলার সময় আসে নাই তো এই হচ্ছে অবস্থাটা আর কি ডেটার দিক থেকে বা আদার্স ক্রাইটেরিয়ার দিক থেকে আচ্ছা আমি যদি বলি use percentage of PSP frameworks the 14 এর 16 এর সাইড পয়েন্ট রেজাল্টে দেখাচ্ছে ওটাই বেসিক্যালি ঘুরে উল্টে আসছে আর কি সাইড পয়েন্ট রেজাল্ট থেকে যে কোনটা বেস্ট ফ্রেমওয়ার্ক নতুন নতুন সো এটা খুব বেশি ইউজ হচ্ছে যে অবস্থাটা ছিল বেসিক্যালি 8 9 10 ওই সময়টাতে 3 বছর লাইক ল্যারাভেল এই জনপ্রিয়তাটা পেয়েছে 15তে 16তেও কন্টিনিউ করেছে হয়তো আরো 2-1 বছর তার এই অবস্থা থাকবে বাট হয়তো তারপর থেকে তার অবস্থানটা আগের কারেন্ট অবস্থায় আর থাকবে না এটাই স্বাভাবিক কারণ হচ্ছে কোঅর্ডিনেটর 2006 এ আসার পর বা 7 এ আসার পর আফটার 2 ইয়ার্স 11তে এসে 14তে মার্কেট পেয়েছে কোঅর্ডিনেটর 6 এ আসার পর সে আগেই 2 বছরের মধ্যেই 8 9 10 11 এই 4 বছরের টপ চার্টে এবং সবাইকে ছাড়িয়েছিল যেমন ল্যারাভেল ওভারঅলের 25% ইউজ হতো হ্যাঁ ওভারঅলের 25% মানে যত প্রজেক্ট তৈরি হয় তার 25% ল্যারাভেল দিয়ে তৈরি হয় এটা যদিও এখান থেকে এই হিসাবে বলেছে যেটা আমি পার্সেন্টেজ রেশিওটা চাচ্ছি কোথাও এক থেকে আপনি সার্ভে দেখতে পারেন সার্ভে সাইড প্রোগ্রামিং সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে কার কি অবস্থান দেখেন PSP 78% .NET 20 Java 4 বাকিগুলো এটা ল্যাঙ্গুয়েস্টিক এটা বেসিক্যালি সার্ভার সাইড প্রোগ্রামিং কোনো প্রবলেম হবে না আপনি আপনি লোকাল ট্রেন দেখে নেবেন কারেন্টলি যে ফ্রেমওয়ার্কটা পপুলার সেটাতে আপনি সিদ্ধান্ত নেবেন বা আপকামিং ফ্রেমওয়ার্ক কি আসছে সেটা কিন্তু খুব সহজে বোঝা যায় জানা যায় যে কোনটা বেসিক্যালি এখন উঠে আসছে বা কোন ফ্রেমওয়ার্কটা এখন উঠে আসছে সেটা খুব সহজে বোঝা যায় আচ্ছা সো স্ট্যাটিস্টিক্স থেকে আরো অনেক নলেজ আপনারা চাইলে গ্যাদার করতে পারেন এখন আমি যেটা করার চেষ্টা করব আমাদের যে কার্ড ভিউটা আছে
ভিউ থেকে আমাদের যে পেজ থেকে আমাদের যে কার্ড ভিউয়ে গিয়ে আমরা ক্যালকুলেট করব প্রাথমিকভাবে হচ্ছে ভ্যাটটা 15% ভ্যাট কিভাবে ক্যালকুলেট হবে 15% শতকরা, তাই না? শতকরা 15% হলে কিভাবে লিখতে হয়? টোটালের সাথে 15 কে মাল্টিপ্লাই করতে হবে কার সাথে? দিস কার্ড ফাংশনের নাম কি? টোটাল। এই পুরো অংশটাকে ভাগ দিতে হবে কি দিয়ে? 100 দিয়ে। আর যা আসবে সেটা বেসিক্যালি ভ্যাট হবে। ঠিক আছে? আর পরবর্তীতে আমি ইকো করে দেব কি ডলার ভ্যাট। মানে এটা ভেরিয়েবলের মধ্যে রাখার মূল কারণ হচ্ছে গ্র্যান্ড টোটালটা কি হবে? গ্র্যান্ড টোটালটা হবে পিএসপি ইকো ডলার দিস কার্ড টোটাল প্লাস ডলার ভ্যাট। ঠিক আছে? তো লেটস চেক। আমার 14,200 সাথে 2,130 যুক্ত হয়ে 16,330, এটা কিন্তু ওর ভ্যাট ছিল, রাইট? 15% ভ্যাট ধরে এই ক্যালকুলেশনটা সে বসিয়ে দিল। ঠিক আছে? আমরা কি রিমুভের কাজ করেছি? মনে হয় না। আপডেটের কাজ করেছি? মনে হয় না। আচ্ছা, আমরা যদি একটা ডেস্কটপ নেই, যেহেতু আমরা প্রিন্টার নিয়েছি, আমরা একটা ডেস্কটপ নিতে চাচ্ছি, 38,000 টাকা দাম এখানে ধরা হচ্ছে। আমি যদি একটা ডেস্কটপ নেই তাহলে 38,000 টাকা যুক্ত হয়ে ভ্যাট ক্যালকুলেট হয়ে আমার কিন্তু অ্যামাউন্টটা ঠিকঠাক মতোই কাজ করছে। খেয়াল করেছেন? ওকে, নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আপডেট আমরা কিভাবে করতে পারি। কার্টের প্রোডাক্টের কোয়ান্টিটি, আমি কোয়ান্টিটি এখানে দিয়ে আপডেট বাটন প্রেস করলে এটা আপডেট হবে, রাইট? এবং সঙ্গে সঙ্গে সকল ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। তারপর যখন আমি রিমুভ করব, রিমুভের পরেও এই ক্যালকুলেশনটা আবার ঠিকঠাক মতোই কাজ করবে। ক্লিয়ার? তো যদি আমরা এই কাজটা করতে চাই তাহলে আমরা কি করতে পারি? তাহলে আপনাকে অ্যাজাক্স দিয়ে করতে হবে, পুরো প্রসেসটা অ্যাজাক্স এর মধ্যে আনতে হবে। এটা নরমাল পিএসপি দিয়ে সম্ভব না। আচ্ছা, নাও এখন আমরা আপডেটের কাজটা করতে শিখি। এটা কার্ড ভিউ এর মধ্যে গিয়ে কোথাও এক জায়গায় কার্ড আপডেট যে বাটন থাকার কথা। আপডেট বাটন এসেছে। এবার ফর্মের অ্যাকশনে আমরা যেটা করি, ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম কি? কার্ড, ফাংশনের নাম কি? আপডেট কার্ড। এখন কার্ডকে যদি আমরা আপডেট করতে চাই, কার বেসিসে আমরা যদি কোনো ভ্যালু আপডেট করতে চাই কখনো, তাই না? আমি যদি কখনো কোনো ভ্যালু আপডেট করতে চাই, নর্মালি যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রাইমারি কি নিয়ে গিয়ে সেটাকে আপডেট করার ব্যবস্থা করতে হয়।
বাট এই কার্ড তো আর ডেটাবেসে নেই, আছে কার্টের ডাটা কিন্তু ডেটাবেসে নেই। সো আমরা যদি কার্টের ডাটা আপডেট করতে চাই, তো সেশনের মধ্যেই ডাটাগুলো রয়েছে এবং সেশন কিন্তু একটা ইউনিক কি জেনারেট করে দিয়েছে আমাদের, রাইট? এই কিটাকে নরমালি আমরা বলে থাকি রো আইডি, এবং এটা কোথায় আছে এটা একটু দেখি। এই যে কন্টেন্টস আমরা পেয়েছি না, খেয়াল করেন এই যে উপরে একটা ফাংশন লিখেছিলাম দিস কার্ড কন্টেন্টস। সো এখানে আমরা যদি এই অ্যারেটাকে একটু এক্সপোজ করি, অ্যারেটাতে কিভাবে ডাটা আছে এটা যদি একটু দেখি, দেখেন এখানে কিন্তু দুইটা রেকর্ড রয়েছে, অ্যারের ভেতরে দুইটা রেকর্ড, এটা একটা আর এটা একটা, একটার আইডি 10 আর একটার আইডি কি 6। সো প্রাইস গুলো সবই ঠিকঠাক মতো দেখাচ্ছে। এর ভেতরে একটা জেনারেটেড আইডি আছে, একটু খেয়াল করেন, রো আইডি, আর এই নাম্বারটা এবং এই নাম্বারটা সেম। এটাকে নরমালি বলা হয় কার্ট সেশন আইডি, কার্টের সেশন আইডি, এবং যেটা ইউনিক। এটার জন্য এটা ইউনিক, এই রো এর জন্য এটা ইউনিক, খেয়াল করেছেন? দিস ওয়ান এন্ড দিস ওয়ান ইজ সেম, রাইট? সো এটা ইউনিক। সো এটাকে আমরা নরমালি বলে থাকি কি রো আইডি। সো রো আইডি ধরেই আমরা ওই পার্টিকুলার কার্টের প্রোডাক্টকে আপডেট করব বা ডিলিট করব। রিপিট করছি, রো আইডি ধরেই কার্টের প্রোডাক্টকে আমরা কি করব, আপডেট করব বা ডিলিট করব। প্রোডাক্টের ডিটেইলস, প্রোডাক্ট যখন ডিটেইলস আমরা ডিটেইলস পেজে যাই, তখন ওই নিচে যে রিলেটেড প্রোডাক্টস ওইখানে সব দেখা যায় যে প্রোডাক্টের উপরে মাউস কার্সর নিয়ে গেলে তখন দেখা যায় যে এটা না না ভুলে তারপরে ডেসক্রিপশন যে একটা লিস্টের মধ্যে চলে আসে, ওটা কোথায় জায়গায় গন্ডগোল করেছে, ঠিক করে ফেলেন। একটা পেজে করা আছে, আরেকটাতে ইমপ্লিমেন্ট করেন। আচ্ছা, এখন আমরা আপডেট করার কাজ করব আর কি। কার্ট কিভাবে আমরা আপডেট করতে পারি, কার্ট আপডেট করার জন্য একটু খেয়াল করেন, রো আইডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো রো আইডিটা এই যে আপডেট কার্টের এখানে আমাদের এখানে কোয়ান্টিটিটা ঠিক আছে, এই যে নেম কোয়ান্টিটি ঠিক আছে, এই ফিল্ডের হিডেনেই আমরা রেখে দিব কি রো আইডি। একটু খেয়াল করেন কি দিলাম, রো আইডি, আর এখানেও হবে কি আমার রো আইডি। তো লেটস চেক এখানে কি আছে, এটা কি নামে আছে, রো আইডি নামে আছে, খেয়াল করেছেন? সো রো আইডিটা কি হবে, এই ফর্মের বসে যাবে, এবং আমার টাইপটা নাম্বার, ভ্যালু আছে। এটা যদি এভাবে লোড দেই, এখানে বিশাল একটা কিছু দেখা যাচ্ছে ইনপুটের টাইপে। সো এটাকে আমরা কি করে দিব, টাইপ নাম্বার না বলে আমরা কি বলবো এখানে হিডেন। সো হিডেন বলাতে আমার ওই রো আইডিটা আছে, বাট সে কিন্তু বিহাইন্ডে চলে যাচ্ছে, খেয়াল করেছেন? এখন যদি আমি আপডেট করতে চাই, আপডেট কার্টে আমি যাব, আমার যে কার্ট ক্লাসটা আছে কন্ট্রোলারের মধ্যে, আমাদের যে কার্ট ক্লাসটা আছে সেই কার্ট ক্লাসে আমি যাচ্ছি, ফাংশন আপডেট কার্ট। সো ফার্স্টে ধরে নিব কি কোয়ান্টিটি, এটা আসবে এখান থেকে দিস ইনপুট পোস্ট, ইন্ডেক্সের ভ্যালুর নাম কি কোয়ান্টিটি, আর এটা হবে কি আমার রো আইডি। সো আমি এখান থেকে নিয়ে নিব কি আমার রো আইডি। কি পেলাম, আমি কোয়ান্টিটি পেলাম আর আমি রো আইডি পেলাম। সো পোস্ট থেকে আমি কোয়ান্টিটি পাচ্ছি, পোস্ট থেকে আমি রো আইডি পাচ্ছি। নাও এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কার্টের ডাটা আপডেট করার জন্য আমাদের কার্ট ক্লাস কিভাবে আমাকে সাজেস্ট করে, কার্ট ক্লাসটা কিভাবে আমাকে সাজেস্ট করে সেটা আমাকে দেখাতে বলতে হবে।
সো আমি যদি যাই আমাদের প্রজেক্টে যাই এবং প্রজেক্টের যে লাইব্রেরি আছে লাইব্রেরি লিস্টিং এ যাই, ইউজার গাইডে লাইব্রেরিজ শপিং কার্ট ক্লাস, আপডেট, কার্ট আপডেট করার জন্য যেটা করতে হবে একটু খেয়াল করেন। কার্টের ডাটা আপডেট করতে হলে আপনি অ্যারের ভেতরে রো আইডি আর কোয়ান্টিটি দিয়ে আপডেট ফাংশনটা কল করে দেবেন, তাহলেই কার্টের ডাটা আপডেট হবে। সো আমি যদি এই কোয়ান্টিটি কোডটা নিয়ে যাই এখানে বসাই, মনে করেন আমার ডাটা অ্যারের ভেতরে কি কি যাবে, কোয়ান্টিটির জায়গায় ভেরিয়েবল কোয়ান্টিটি আর ওই ইজিবিজি কোডের জায়গায় আমার রো আইডি যেটা ফর্ম থেকে আসে। বুঝতে পেরেছি? ফর্ম থেকে রো আইডিটা এনে এখানে বসালাম আর ফর্ম থেকে কোয়ান্টিটিটা এনে এখানে বসালাম। এটা কি ডাইরেক্ট এখানে বসানো যায় না? সেটাও তো বসানো যায়। ফার্স্টে ভেরিয়েবলে নিয়েছি, ভেরিয়েবলটা এখানে দিয়েছি। তারপর যেটা করা হচ্ছে যে আমি সরাসরি আপডেট কার্টের আপডেট ফাংশনে ডাটা অ্যারেটা পাস করে দিলেই আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা যায় নাই? এখানে তো ইনসার্ট করা হচ্ছিল, একটু খেয়াল করেন। কার্টে ইনসার্ট করছিলাম কিভাবে? একটা অ্যারের মধ্যে আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম, অপশন, ইমেজ রেখে ইনসার্ট করে কার্টে চলে যাচ্ছিলাম, ইনসার্ট। আর যখন আপডেট করতে যাচ্ছি পোস্ট থেকে কোয়ান্টিটি আর রো আইডি নিলাম, অ্যারের ভেতরে রো আইডি কোয়ান্টিটি বসালাম, তারপরে ওই অ্যারেটা আপডেট ফাংশনে পাস করে দিলাম। কাজ শেষ, সে নিজেই আপডেট করে নেবে, কোনো কিছু আমার করতে হবে না। বুঝতে পেরেছি? তারপরে আমাকে রিডিরেক্ট করে আমার কার্টের পেজটা আবার দেখিয়ে দেব। দেখেন আমার কাজ শেষ, রিডিরেকশনের মাধ্যমে আমি কার্টটাকে আবার শো করে দিলাম, কার্টের শো কার্ট ফাংশনটা দিয়ে দিলাম। সো এবার কি হয় একটু দেখি। আমি যদি কোয়ান্টিটি এটা দুইটা করি, 14,200 পর এটা 28,400 আসার কথা, আসে? আসে নাই। আসে নাই। এখন আমি এই পেজেই আসি কিনা এটা একটু দেখি। কোয়ান্টিটি, রো আইডি, রো আইডি আর কোয়ান্টিটি আমি পাচ্ছি কিনা একটু চেক করি। দুই আপডেট, দেখেন রো আইডিটা আসছে না, খেয়াল করেছেন? এই কারণে আপডেটটা হচ্ছে না। কোয়ান্টিটি ঠিকই আসে, আমার কিন্তু কোয়ান্টিটি আসছে, কোয়ান্টিটি কত ছিল? 2 আসছে, বাট রো আইডি আসে নাই। সো রো আইডি কেন আসে নাই সেটা আমাকে দেখতে হবে। না, এটা তো আই বড় হাতের, কন্ট্রোলারে কিভাবে ধরেছি বা কার্ড ক্লাসে আই ছোট হাতের ধরেছি। আচ্ছা, এখানে একটু ঠিক করতে হবে, এটা ছোট হাতের করব, এটা একটা প্রবলেম। এবার আপডেট দেই, নাম্বারও যাচ্ছে, স্ট্রিংও যাচ্ছে, এবার কাজ করবে।
লেটস চেক এবার কাজ করার কথা কাজ করেছে খেয়াল করেছেন এটা আপডেট হয়ে গেছে এবং এন্টায়ারলি এটা সবকিছু ক্যালকুলেশন অনুযায়ী হচ্ছে তারপরে হচ্ছে আমি যদি এটা দুইটা করি আপডেট করেন সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট হয়ে গেছে চেক করেছেন সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাচ্ছে এবং আমার এই ক্যালকুলেশনটা দ্বিতীয়বার তৃতীয়বার করার প্রয়োজন পড়ছে না সবই একটা রুলস এর মধ্যে আছে এবং অটোমেটিক সেই কাজগুলো হচ্ছে ঠিক আছে এবার কাজটা করতে হবে কি রিমুভ করার জন্য এবং এটা সিমিলার কাইন্ড অফ জব যে আমাকে আইডিটা পাস করতে হবে সো কার্ড ভিউ থেকে আমরা যদি ধরে আগাই আমাদের যে কার্ড ভিউ পেজটা আছে একটু খেয়াল করেন কার্ড ভিউ পেজে রিমুভ একটা লোকেশন আছে এই যে রিমুভ এর হাইপারলিংক রেফারেন্সে আমাদের ইউআরএলটা ক্রিয়েট করতে হবে ইউআরএলটা কিভাবে আমি ক্রিয়েট করব ইকো বেস ইউআরএল কন্ট্রোলারের নাম কি কার্ড ফাংশনের নাম ডিলেট কার্ড প্যারামিটার হিসেবে কি যাবে প্যারামিটার হিসেবে যাবে ওই রো আইডিটা ওকে সো প্যারামিটার হিসেবে যাবে $v contents ব্র্যাকেটের মধ্যে থাকবে কি আমার ওই row y so let's check এই রিমুভের উপরে ধরলে একটু খেয়াল করেন যেখানে কি আসছে ডিলেট কার্ডের পর স্ল্যাশ দিয়ে এই রো আইডিটা দেখাচ্ছে রাইট আবার এখানে ধরলে পরের রো আইডিটা দেখাচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন ইন্টারনেট নেই ঘুরছে খেয়াল করেছেন এটা অ্যাকচুয়ালি কানেক্টেড এর সাথে বেশ কিছু জিনিস ইন্টারনেটের সাথে সংযোগ করা আছে এখন রিমুভ করার জন্য আমাকে কি ফাংশনটা লিখতে হবে না ডিলেট কার্ড এই ফাংশনটা আমাকে লিখতে হবে কার্ডে গিয়ে পাবলিক ফাংশন ডিলেট কার্ড আর প্যারামিটার আকারে আমাকে ধরতে হবে কি রো আইডি প্যারামিটার আকারে কি রো আইডি পাঠিয়েছি না এবার এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম
শপিং কার্টে আলাদা করে ডিলিট করার জন্য কোনো কিছু নাই। হ্যাঁ, ডিলিট ফাংশন নাই শপিং কার্টে। শপিং কার্টে ফাংশন আছে মূলত আপডেটই। এখন আমি যদি কোয়ান্টিটি 0 দিয়ে আপডেট বলি তাহলে কি আপডেট হবে না? আমি যদি বলি কোয়ান্টিটি 0 আপডেট মানে কি ওই রোটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি নাম্বার দিয়ে আপডেট করি সেই নাম্বার দিয়ে আপডেট হয়। 0 দিয়ে আপডেট, 0 দিয়ে যদি যে কোনো কিছুকে মাল্টিপ্লাই করা হয় শূন্য হয়ে যায় না? আপনি যদি 1 কোটিকেও 0 দিয়ে গুণ করেন তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? সো সেই জন্যই বেসিক্যালি 0 দিয়ে আপডেট করে দেওয়া হয়। সো এবার যদি আমরা চেক করি যে আমি একটা ট্যাবলেটস কিনবো, এটা ট্যাবলেটস নিতে যাচ্ছি, এটা 43,000 টাকা দাম, এবং এই ট্যাবলেটটাকে আমি কার্টে অ্যাড করেছি একটা প্রোডাক্ট হিসেবে। সবকিছু ঠিকঠাক মতো কাজ করেছে। আমি আর ডেস্কটপ এখন আর চাচ্ছি না। সো ডেস্কটপ রিমুভ হয়ে গেছে, ক্যালকুলেশনও আগের মতো আছে। ক্লিয়ার? সো কোনো জায়গায় কোনো ইম্প্যাক্ট তেমন ভাবে কিন্তু পড়ছে না। খেয়াল করেছেন? সো এভাবেই কিন্তু আমরা একটা কমপ্লিট কার্ড খুব সহজেই জেনারেট করে ফেলতে পারি। তো লাস্ট ডেতে বলেছিলাম যে একটা লাইব্রেরির ইউজটা কতটা পাওয়ারফুল। এই লাইব্রেরিটা সবকিছু করে দিয়ে রেখেছে, আপনি শুধু তার কোড ইমপ্লিমেন্ট করবেন। আরো বেশ কিছু ফাংশনস রয়েছে। আইটেম নাম্বার জানা যায়, এই যে কতগুলো এখানে প্রোডাক্ট রয়েছে। কার্ডকে সরাসরি ক্লিয়ার করে ফেলা যায়, সব ডাটা মুছে দেওয়া যায়। আমি যদি ক্লিয়ার কার্ড বলি আর একটা পার্টিকুলার ফাংশনকে কল করে দেই তাহলে কার্ড ডেস্ট্রয় নামে একটা ফাংশন আছে, সেটা কল করলে সব ডাটা রিমুভ হয়ে যাবে। সো ওই লাইব্রেরি দেখে আমি এখন যেটা বলছি যে কার্ড এই ব্র্যাকেটে আমি যদি বলি যে এখানে ক্লিক করলে কার্ডটা আসবে, আসে না কিন্তু। সো আপনারা যেটা করেন যে এখানে প্রেস করলে কার্ডটা আসবে এবং ব্র্যাকেটের ভেতরে নাম্বার অফ কোয়ান্টিটি দেখাবে। একটু করেন, এই কোড প্রয়োজনও পড়বে না। ইউজার আচ্ছা, আমি যেটা আপনাদের করতে বলেছিলাম সেটা কি ছিল, এখানে শপিং কার্টে ক্লিক করলে এই পেজটা আসবে, আবার এই শপিং কার্টের পাশে আইটেম নাম্বার দেখাবে, তাই না? আর এই পেজটা কি করা আছে? চেক আউটে প্রেস করলে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে, করা নেই? বানাতে হবে তো। তো এটা আমি একটু করার চেষ্টা করছি যে লাইক আমি শপিং কার্টের এই জায়গায় ক্লিক করলে আমার কার্টটা চলে আসবে। এটা মাস্টার পেজে আছে। আমাদের যে প্রজেক্ট আছে পেজেস এর মধ্যে আমাদের যে মাস্টার পেজ আছে, মাস্টার পেজের লিংক আছে। হ্যাঁ হ্যাঁ, প্লেস অর্ডার, চেক আউট। সো এই যে শপিং কার্ট, এই শপিং কার্ট লিংকের উপর আমরা যখন প্রেস করব তখন মূলত আমাদের কার্টের শো কার্ট পেজটা লোড হয়ে যাবে। তো এখান থেকে কি হবে? বেস ইউআরএল, কন্ট্রোলার নেম, ফাংশন নেম, শো কার্ট। তো যদি দেখি এটা ঠিক মতো কাজ করে কিনা। আমরা হোমে আছি, বাট কার্টে যেতে হলে 2-3 বার ক্লিক করতে হয় না? কার্টে যেতে হলে একাধিকবার কিন্তু ক্লিক করতে হয়, যে আমি ডিটেলে যাব দেন কার্টে অ্যাড করব, রাইট? সবকিছু মিলিয়ে বেশ প্রবলেম ফেস করতে হয়। আমি যদি হোমে থাকি, আমি হোম থেকে বিভিন্ন প্রোডাক্ট দেখছি, দেখে মনে হলো যে না আমার আর কোনো প্রোডাক্ট মনে ধরছে না, কোনো প্রোডাক্ট আমার পছন্দ হচ্ছে না, তখন আমি কি করব? যখনই শপিং কার্টে ক্লিক করব আমি সরাসরি আমার কার্টে চলে যাব, রাইট? এই কারণেই উপরে এই লিংকটা দেয়া হয়। এবার চেক আউট, এটা মূলত কি আমি কার্টও দেখবো না, এই চেক আউটে প্রেস করার পর যে বাটন যে পেজটা আসবে
এই চেক আউট লিংকে প্রেস করলে সেটাই আসবে। কম্পেয়ারটা অ্যাকাউন্ট, উইশ লিস্ট এগুলো সব তুলে দেবেন, রাইট? এই ফিচারগুলো নাই। এটা অ্যাডভান্স লেভেলের ই কমার্সে এই ফিচারগুলো দেওয়া হয়, উইশ লিস্ট দেওয়া হয়, অ্যাকাউন্ট দেওয়া হয়, কম্পেয়ার দেওয়া হয়, রাইট? অনেক কিছু এখানে সাইড বাই সাইড থাকে। মানে কোনো কাস্টমার যখন লগ ইন করে ঢুকে তখন তার প্রিভিয়াস অর্ডারগুলো সে দেখতে পারে, কোন অর্ডারের কি স্ট্যাটাস সেটা সে দেখতে পারে। এই যে ওয়েলকাম ভিজিটর, একই জিনিস, বাট মাই অ্যাকাউন্টে গেলে আপনাকে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে সে যেটা হবে তার জন্য লগ ইন বক্স আসবে, সে লগ ইন করার পর তার ডিটেল হিস্ট্রিটা দেখতে পারবে। একই, ওকে, লগ ইন বা ক্রিয়েট অ্যাকাউন্টে লিখলে ওই একই পেজেই যাবে, বাট ঢোকার পরে কি হবে সেটা আমি বলছি। এটা তো জাস্ট লিঙ্ক, ঠিক আছে? আর কন্টাক্ট তো একটা সাইটে নর্মালি থাকেই। এবার আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে ওই অ্যাকাউন্টের শপিং কার্টের পাশে আমি একটা লিঙ্ক তৈরি করব। শপিং কার্টের পাশের যে লিঙ্কটা হবে যে এই কার্টে কতগুলো প্রোডাক্ট আছে। এই কার্টে প্রোডাক্ট আছে 2টা, বাট কোয়ান্টিটি আছে কয়টা? 4টা, 3 আর 1 4। সো ওই আইটেমস গুলো যদি আমরা দেখতে চাই যে কার্টের কতগুলো আইটেমস আছে, যে শপিং কার্টের পাশে নাম্বার অফ আইটেমস ব্র্যাকেটের মধ্যে আমি যদি বলি পিএসপি সিনট্যাক্স দিয়ে echo dollar this cart items, আইটেমস নামে কোনো ফাংশন পায় নাই সে। this cart item most probably item c লোড নাই আর কি, কার্ড ফাংশনের লোড নাই। কেন লোড নেই? অটো লোড করে নিতে আমরা। ও আচ্ছা, আমরা কি অটো লোডে দেই নাই? আচ্ছা, কার্টকে যদি আমরা অটো লোডে দিয়ে দেই বেটার, বিভিন্ন জায়গা থেকে যেহেতু ইউজ হচ্ছে। সো কার্টের অটো লোড ফাংশনটা আমরা অটো লোডে কার্টটাকে দিয়ে দেই। একই অবস্থা তো, ফ্যাটাল এরর। কি এরর? এই যে আইটেম, আচ্ছা আমি এস কেটে দিয়েছি এবার আবার, না মাস্টার থেকে এস এররটা কি? আইটেমস কল টু আনডিফাইন্ড মেথড সিআই কার্ট আইটেমস। আমাদের একটু দেখে নিতে হবে যে আইটেমসটা কি নামে আছে। টোটাল আইটেম হিসেবে আছে। টোটাল আইটেম না, টোটাল আন্ডারস্কোর এস। ফাংশনটা হলো টোটাল আইটেমস। এখানে দেখাচ্ছে কত? 4টা। তো খেয়াল করেন আমি এখানে 10 দিয়ে আপডেট দিলাম, এখানে কি হলো? 13টা দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? সো সবকিছু কিন্তু নির্ভর করছে ওই পার্টিকুলার বিষয়গুলোর উপরে। এখন চেক আউট, চেক আউটে ক্লিক করলে আমার এই পেজটা আসবে। আমাদের যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটটা হচ্ছে, টেমপ্লেটটা কোনটা? স্পাইসিয়াস। এখানে রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট নামে একটা ফাইল আছে, এটা কাট করে দিতে হবে। ওপেন ফায়ারফক্স, এই পেজটা
যে লগইন রেজিস্টার অ্যাকাউন্ট যদি কন্টিনিউ করে কেউ আই এম রেজিস্টার্ড কাস্টমার ফরগেট পাসওয়ার্ড এখানে এটা দেওয়া আছে আমার আরেকটা ফাইল কোথায় সরি চেক আউট এখানে চেক আউট ফাইলটা আমি নিয়ে আসবো রেজিস্টার না বলে এই দিস ওয়ান চেক আউট সে রেজিস্ট্রেশন করবে পরবর্তীতে লগইন করবে এই পেজটা কাট করে দেন ডেলিভারি ডিটেল যেটা হবে এটা হচ্ছে চেক আউট পেজ হবে ঠিক আছে এর পাশে একটা লগইনের বক্স থাকবে দ্যাট মিন্স ওই লগইনটা কেটে রাইট সাইডে দিয়ে দেবেন ডেলিভারি ডিটেলস বেসিক্যালি এটা শিপিং হবে shipping.php বলবেন আর এটা বলবেন checkout.php এটা shipping.php ডেলিভারি মেথড রিমুভ হয়ে যাবে পেমেন্ট মেথড এটা আরেকটা ফাইল হবে payment.php নামে আর কনফার্ম অর্ডার এটা আলাদা একটা পেজ হবে চারটা পেজটাকে কেটে চারটা ভিউ ফাইল তৈরি করে আলাদা একটা একটা করে তৈরি করেন আর এই নামাজের আচ্ছা দেখেন আমরা পরবর্তী স্টেপে যাব এটাই বেসিক্যালি লাস্ট স্টেপ হ্যাঁ আমাদের যে কয়েকটা স্টেপ নেওয়া হয়েছে এর মধ্যে এটাই সবচেয়ে লাস্ট স্টেপ এটা সামনে দিচ্ছে কেন আচ্ছা এটাই বেসিক্যালি লাস্ট স্টেপ আর লাস্ট স্টেপটা হচ্ছে যে আমরা যখন চেক আউটে প্রেস করব তখন আমরা যাব রেজিস্ট্রেশন পেজে রেজিস্ট্রেশন এবং লগইন পাশাপাশি থাকবে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন শিপিং পেজটা আমার সামনে আসবে শিপিং ডেটা দিয়ে দিলে আমার পেমেন্ট পেজটা আমাদের সামনে চলে আসবে ঠিক আছে পেমেন্টের পেজটা আমাদের সামনে চলে আসবে উল্টা পাল্টা করে দিলে কেন কোনটা কোনটাই আচ্ছা এখন তাহলে আমরা যখন কন্টিনিউ বলছি চেক আউট বলছি তাহলে আমাদের এখানে চেক আউট পেজটা থাকতে হবে আমাদের সীমান্তর কাছ থেকে আমাদের চেক আউট পেজটা পাওয়ার কথা চেক আউট একসাথে লিখতে হবে ঠিক আছে চেক আউট পেজটা একসাথে আমরা লিখবো চেক আউট আলাদা কিছু না আমাদের প্রজেক্টে নিচ্ছি কোথায় আছে অ্যাপ্লিকেশন ভিউ পেজ চেক আউট কই পেজটা আচ্ছা তো আমরা যখন চেক আউট নিয়ে কথা বলছিলাম
তো চেকআউট পেজটা কেমন করেছে আমার জানা নেই, আমি যেটা করব যে চেকআউটে প্রেস করলে এখানে আমার একটা ফর্ম চলে আসবে, রাইট? এবং আপনি কি চেকআউট পেজের পাশে লগইন পেজটা বসিয়েছেন না শুধু রেজিস্ট্রেশনটা দিয়েছেন? আচ্ছা, শুধু কি রেজিস্ট্রেশন পেজ? আচ্ছা, তো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের স্টেপগুলো একটু বলি। আমি যখন চেকআউটে প্রেস করব আমাদের চেকআউট পেজটা এখানে চলে আসবে। সো চেকআউটের যে পেজটা আছে, চেকআউটের পেজ, এটা বেসিক্যালি যে আমাদের কার্ট ভিউটা আছে, এখানে আপাতত কন্ডিশন ছাড়াই আমি আগাই। দেখেন, চেকআউটে প্রেস করলে আমরা হাইপারলিংক রেফারেন্সে কি লিখব? PHP echo base URL, কন্ট্রোলারের নাম কি হবে? কার্ট কেন হবে? চেকআউট নামে আরেকটা কন্ট্রোলার আমরা তৈরি করব, পরের সকল স্টেপ চেকআউট কন্ট্রোলার দিয়ে হবে। কার্ট কার্টের মতো, কার্ট যতটুকু আছে ততটুকুই কার্টের জন্য। তারপরে হবে চেকআউটের, যখন আমরা দিব চেকআউটে প্রেস করলে চেকআউট কন্ট্রোলারের এটা স্ট্যান্ডার্ড, ম্যান্ডেটরি রুলস না। আপনার কোনো এরর দেবে না। আপনি যদি এক ওয়েলকাম কন্ট্রোলার দিয়ে সবকিছু করেন, কোনো এরর দেবে? কোনো এরর দেবে না, এটা স্ট্যান্ডার্ড। সো কাস্টমার রেজিস্ট্রেশন নামে একটা ফাংশন উইথ একটা কন্ট্রোলারও আমরা তৈরি করব। কন্ট্রোলারের মধ্যে নিউ থেকে নতুন একটা ক্লাস আমি বানাচ্ছি। চেকআউট নামে আমি একটা ক্লাস তৈরি করলাম এবং চেকআউট ক্লাসটা কাকে এক্সটেন্ড করবে? হ্যাঁ, আপনাকে অলওয়েজ সকল কন্ট্রোলারের উপরে বেস পাথটা দিয়ে দিতে হবে। সকল কন্ট্রোলারের উপরে আমি বেস পাথটা ডিফাইন করে দিলাম। Class checkout extends CI controller. Public function customer registration, তাই না? কোনো একটা পেজকে যখন আপনি লোড করছেন, পেজ লোড করার সময় আপনারা কি কি রুলস ফলো করবেন? যেমন আমি শো কার্টের সময় যখন আমি চেকআউটকে লোড করব, আমার পেজের ভেতরে পেজের নাম কি? চেকআউট। মেইন কন্টেন্টে দিলাম, ম্যানুফ্যাকচারারকে দেওয়া হলো, মাস্টার লোড করে দেওয়া হলো।
সো আমি যখন এখন চেক আউটে যাচ্ছি, এই চেক আউটে প্রেস করলে কি হবে, কাস্টমার রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে, রাইট। এরপর এখানে একটা বাটন দিয়ে যখন আমি বলবো যে রেজিস্ট্রেশন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে লগ ইনও হয়ে যাবে এবং আমার সামনে শিপিং পেজ চলে আসবে, রাইট। তার মানে আমাকে একটা কাস্টমার টেবিল এখন এখানে তৈরি করতে হবে, ক্লিয়ার। কাস্টমার টেবিল তৈরি করতে হবে, তারপরে শিপিং ডাটা দিতে হবে, শিপিং টেবিল আমাকে তৈরি করতে হবে, পেমেন্ট ডাটা দিতে হবে, তখন আমাকে পেমেন্ট টেবিল এখানে তৈরি করতে হবে। বিষয়টা বোঝাতে পেরেছি? হ্যাঁ, দেন পেমেন্ট ডাটা এখানে দিতে হবে আর কি। তো তারপরে বেসিক্যালি অর্ডারটা কনফার্ম হবে, পেমেন্ট হওয়ার পরে আরো দুইটা টেবিলে ডেটাবেসে ডাটা চলে যাবে। বেসিক্যালি ডাটা যাবে হচ্ছে তখন অর্ডার টেবিল আর অর্ডার ডিটেলস টেবিল, আর অ্যাডমিন থেকে অর্ডারটা দেখতে পারলেই শেষ। সো হোপফুলি আমরা দুইটা ক্লাসে শেষ করব, যদি না পারি আরেকটা ক্লাস হয়তো বাড়বে। আমি বুঝতে পেরেছি? সো ক্লাস কবে আপনাদের, সোমবার না বুধবার? আপনি কবে দিবেন? হ্যাঁ, শুক্রবারের স্লটে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। মঙ্গলবার আর শুক্র শনিবার ছাড়া দিন তুমি একসাথে ক্লাসে কেন কালকে সন্ধ্যায় করা যাবে না? শনিবার সন্ধ্যা 6টায়। চেকআউট দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন, আমার জামের যে শিপিং দিয়েছেন এরকম করবো যে কন্টিনিউ বাটনটা হ্যাঁ, বাট এই ডাটাগুলো তো ডেটাবেসে যেতে হবে, ব্ল্যাঙ্ক রেখে তো যাওয়া যাবে না। আগে ডেটাবেস টেবিল তৈরি করে এই ডাটাগুলোকে সেভ করতে হবে, দেন সেভ করে তারপরে আমাকে শিপিং পেজে চলে যেতে হবে, দেন শিপিং পেজ দেখাবে, শিপিং সেভ হলে আমাকে পেমেন্ট পেজে চলে যেতে হবে। যদি পারেন এটা একটু করে নিয়ে আসবেন। আর যেটা চাচ্ছিলাম যে আপনাদের আগামীকালকে একটা ক্লাস হোক। সোমবারে আমার একটা কনফিউশন আছে, সোমবারে মোস্ট প্রবাবলি আমাদের বেসিসের একটা কোর্স প্রেজেন্টেশন আছে। বুধবারে হয়তো হবে না। আমার উপর চাপ